যে ভিডিওতে আমি সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব যে কোন টাইপের সৃজনশীলগুলো শুধুমাত্র তুমি করবা। এবং প্রথম ভিডিও শেষে বলে গেছিলাম যে বইয়ের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আমি দিয়ে দিয়েছি সেগুলোর উপরেই শুধুমাত্র সৃজনশীল করবা, তাইলেই তোমাদের 100% সৃজনশীল কমন পড়ে যাবে। তাহলে আসো এখানে সৃজনশীল এবং এমসিকিউ গুলো নিয়ে একটু আলোচনা করি, তাহলে তোমরা বুঝতে পারবা আসলে কিভাবে তোমরা কালকের দিনটা ব্যবহার করবা। আসো প্রথমে সেট ফাংশন। সেট ফাংশনে দেখো আমি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট দাগাই দিছিলাম, বলে দিছিলাম যে ক নাম্বারে এরকম একটা থাকবে যে f(-3) এর মান বের করে দেখাও। এই অঙ্কটা একটু খেয়াল করে দেখো তো 15 নাম্বার অঙ্কটার মতো লাগতেছে কিনা। এই অঙ্কটার দিকে খেয়াল করে দেখো তো এটা 18 নাম্বারের ক খ এর মধ্যে লাগতেছে কিনা। তাহলে ব্যাপারটা কি ধরতে পারছো যে তুমি যদি বইয়ের অঙ্ক পারো, আদৌ কি এই সৃজনশীল তোমার কাছে কোনো ব্যাপার? এটা চট্টগ্রাম বোর্ড 2025 আসছিল, এবারের জন্য ইম্পর্টেন্ট। এরপরে আসো মৌলিক সংখ্যা দেখাও যে পরস্পর নিচ্ছেদ সেট, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই যে এটা কি আছে, এটা আমাদের 5-এর অঙ্কের মধ্যে আছে, 2.1-এর 5-এর অঙ্কের মধ্যে আছে। আর অন্যটি আবারও সেই 18 নম্বর অঙ্কটা তোমার চোখের সামনে চলে আসছে। উদ্দীপকে আমি বলে দিছিলাম যে উদ্দীপকে তোমাদের তালিকা পদ্ধতিতে কথাটা বলা থাকবে। দেখো তো তালিকা পদ্ধতিতে উদ্দীপকের কথাটা বলা আছে কিনা, যে এক্স মৌলিক সংখ্যা এবং এটা থেকে ছোট বা বড়। তাহলে কথাগুলো কি ধরতে পারতেছি? তাহলে মানে প্রথমে যে তোমাদের ভিডিওটার মধ্যে যে অঙ্কগুলা বলছি, যারা সেই অঙ্কগুলা পারো এগুলো সৃজনশীল, তারা কি কোনো ব্যাপার? এরপরে আসো এই জায়গার ক্ষেত্রে খেয়াল করো, দেখো 6 নাম্বার অঙ্কটা, 6 নাম্বার অঙ্কটা আমি বলে দিয়েছিলাম 2.1-এর। দেখো 6 নাম্বার অঙ্কটা 2n উপাদান সংখ্যাকে সমর্থন করে কিনা। তারপর আবারও দেখো সে 18 নম্বর অঙ্কটা, তার মানে অধ্যায় 2 থেকে আসলে 2.1 থেকে এই টাইপের কোশ্চেন ছাড়া তুমি কিচ্ছু পাবা না। তারপরে আসো 2.2 এর প্যাটার্নে, 2.2 এর প্যাটার্নে দেখো এই টাইপের কথাগুলা খালি বলা থাকবে যে f(t), f(y), f(x), g(a), যেটা মন চাই থাকুক বাবা, এগুলো আমার দেখার টাইম নাই। আমি জানি f(x) এর জায়গায় আমি অন্য কিছু লিখলে সেটাই শুধু বসাবো, আমি জানি f(t) এর জায়গায় অন্য কিছু থাকলে আমি শুধু সেটাই বসাবো। সো আমি এই ব্যাপারগুলা যেন মাথার মধ্যে খুব সুন্দর করে থাকে। তারপরে দেখো আরেকটা সৃজনশীল জয়পুরহাট ক্যাডেটে আসছিল, এখানে দেখো f(y) একটা জিনিস বলা আছে, বলছে f(y+2), তোমার কাছে f(y) এটা দেওয়া, এই যে ইনভার্স, এটার মানে কি x+1/4, y-1/4। এই y এর মানটা এখন তুমি কত বসাবা? y+2। সেগুলো কি না পারার জিনিস? সো এইখানে যে তোমাকে দিছে এটা তোমাকে একটু খাটাবে, তোমার অঙ্কের সাইজটা একটু বড় করার চেষ্টা করবে। এছাড়া এই অধ্যায় থেকে কারো পক্ষে কোনো কঠিন প্রশ্ন করা সম্ভব নয়। আমি যেগুলা দাগাই দিচ্ছি, যে সৃজনশীলগুলো যাচ্ছি, তোমরা শুধু সেগুলোই গিয়া একমাত্র প্র্যাকটিসের জন্য রাখবা। তার মানে এক একটা অধ্যায় থেকে 6 থেকে 7টা বা 5টা, এর বেশি তোমাদের সৃজনশীল প্র্যাকটিস করার প্রয়োজনই নাই। দেন খালি এমসিকিউ পড়বা। দেখো এইবার আসো একটু এমসিকিউর দিকে তাকাই। ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আছে যেগুলো আমরা কনফিউশন ক্রিয়েট করে। আমাদের এখানে বলছে সিলেট বোর্ড 2023-এ একটা আসছিল যে গাঢ় অংশের কি বলছে কোনটা নির্দেশ করে, এখানের কোনটা নির্দেশ করে। দেখো তো গাঢ় অংশটা কি? গাঢ় অংশটা শুধুমাত্র এ। শুধুমাত্র এ মানে কি? যার মধ্যে বিয়ের কোনো উপাদান থাকতে পারবে না। শুধুমাত্র এ মানে যার মধ্যে বিয়ের কোনো উপাদান থাকতে পারবে না। তাহলে বিয়ের কোনো যদি উপাদানই না থাকতে পারে, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? এ বাদ বি। তাহলে দেখো তো নিচের কোনটা এ বাদ বি আছে? এই যে সি নাম্বার অপশনটা, এ বাদ বি। আশা করি ধরতে পারছি। এরপরে আসো পরের কোশ্চেনটার দিকে তাকাও। বলছে প্রকৃত উপসেট নির্ণয় করো। আচ্ছা, প্রকৃত উপসেট নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি একটা সূত্র জানি না? 2n-1। কারণ আমার এই সেটটার নাম যদি এ সেট হইতো, এ সেট তো এ সেটের উপসেট না, ওর মধ্যে তো সব উপাদান থাকে, তাহলে একটা তো আমার বিয়োগ করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা ভালো করেই জানি আমাদের কি করা উচিত। আমাদের এখানে কি আসছে সেটটার মধ্যে? দেখো 7, 8, 9। তাহলে উপাদান কয়টা পাইছি? 3টা। তাহলে উপাদান যদি 3টা হয় 2n-1, তাহলে 2 এর উপরে 3 - 1, তাহলে 8 বিয়োগ 1, তার মানে 7টা। তুমি শুধু মনে রাখবা প্রকৃত উপসেট যদি তোমার কাছে কেউ চায়, তুমি 2n থেকে 1 বাদ দিয়ে দিবা। এই কথাটা শুধুমাত্র মনে রাখবা, খালি এই কথাটা মনে রাখবা, আর কাউরে মনে রাখার প্রয়োজন নাই। ঠিক আছে, এরপরের অঙ্কতে যাও।
এর পরের অঙ্কতে যদি আমরা অ্যানালাইসিস করি, আমাকে বলছে এ যদি এত হয়, বি যদি হতে হয়, এ মাইনাস বি কত? এ মাইনাস বি কি? এর মধ্যে বি এর বংশের কেউ থাকতে পারবে না, বি এর বংশের কেউ থাকবে না। আমাদের কথা হচ্ছে একটা, বি এর মধ্যে যা মন চায় তা থাক, যত খুশি কুরমা খেজুর থাক, আমার ওটা দেখার দরকার নাই। আমি শুধু একটা জিনিসই দেখবো, এর মধ্যে বি এর কেউ আসছে কিনা। যদি আসে তাহলে সে বাদ। তাহলে এর মধ্যে একটু চিন্তা করে দেখো তো, 3 বি এর মধ্যেও আছে, 3 বি এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, 5 এই জায়গায় আছে, এই দুজন তাহলে কি আউট। তাহলে শুধুমাত্র অ্যান্সার এটা। এরপরে আসো, এর এক্স হচ্ছে এত দেওয়া, ওয়াই হচ্ছে এটা দেওয়া, জেড হচ্ছে এটা, তাহলে পাওয়ার অফ জেড এর উপাদান কয়টা? উপাদান কয়টা যদি বলে তাহলে 2 টু দি পাওয়ার n। উপাদান কয়টা বললে 2 টু দি পাওয়ার n, মনে যেন থাকে। তাহলে এখানে যদি ওয়াই বি হয়, তাহলে বিটা আমার কি এখান থেকে চলে যাবে, কারণ এক্স বাদ ওয়াই আছে। তাহলে এখানে কি দাঁড়ালো, এ আর সি। তাহলে এ আর সি কার মান? জেড এর মান। তাহলে এই যে দুইটা উপাদান কয়টা? দুইটা। তাহলে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে কি 2 স্কয়ার, তার মানে কত? 4। অ্যান্সার 4। এরপরে যাও, এত এর নিচের কোনটি? মনে রাখবে এই যে অঙ্কটা দিছি, এটা হচ্ছে 2.1-7 ক খ দেওয়া ছিল না তোমাদের কাছে? আমার সাজেশনে গত ভিডিওতে এই টাইপের একটা অঙ্ক তোমাদের এমসিকিউতে দেখো থাকবে, অথবা সংক্ষিপ্ততে থাকবে, অথবা একটু যদি বড় দেয় তাহলে খতে বা গতে থাকবে। সো খুব সুন্দর করে এই জিনিসগুলো তোমরা অ্যানালাইসিস করে যাবা অধ্যায় 2 থেকে। তাহলে অধ্যায় 2 এর এগুলোর মধ্যে দেখো, এই প্রথমটা তার প্রথমটা, পরেরটা হচ্ছে কি তার পরেরটা। ইকুয়েশন বানাই ফেলছো, এখন তুমি চাইলে প্রতিস্থাপনে করতে পারো, তুমি চাইলে অপনয়নে করতে পারো, তুমি যা খুশি তাতেই করতে পারো। যেমন x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 6। তুমি যদি এখন x এর মান বাইর করো তাহলে 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 12। তার মানে আমরা কি করছি? যোগ করছি। তাহলে যোগ করলে তো চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে x ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 12 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 6। দেখো এই যে 6 চলে আসছে, কারণ কোথাও শুরুতে 6 নাই। তার মানে অ্যান্সার যে এটা হবে, তার মানে এটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ গ্যারান্টি। এরপরে আসো, নিচের কোনটি অন্বয় ফাংশন? কোন অন্বয়টি ফাংশন? ফাংশনের সূত্র কি, বা ফাংশন জিনিসটা কি হয়, এটা তো আমাদের একটু বুঝতে হবে। ফাংশনের ক্ষেত্রে আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে এ সেটের উপাদান এবং বি সেটের উপাদানগুলা কি হইতে হবে? ভিন্ন হইতে হবে। একটা উপাদানের জন্য আরেকটা কি হইতে হবে? ভিন্ন হইতে হবে। এই জায়গায় দেখো, এ সেট হচ্ছে 1, এই জায়গায় 1, এটা তো হইল না, মিলল না। অন্যের দুইটা তো সেম সেম হইতে পারে না, সেম সেম হইতে পারে না, সেম সেম হইতে পারে না। 2 এর জন্য 1 পাইছি, 1 এর জন্য 2 পাইছি, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? দুইটা ভিন্ন উপাদান পাইছি। দুইটা কি পাইছি? ভিন্ন উপাদান পাইছি। x এর জন্য আমরা কি করছি? x1, আর এদিকেও ধরলাম কি x2। তাহলে x1 এর জন্য x2 কি আলাদা? তখনই আমরা এটাকে কি বলতে পারবো? একটা ফাংশন বলতে পারবো। তাহলে এখানে অ্যান্সার কত গেল আমাদের? সি। এরপরে হচ্ছে আমাদের বীজগণিতিক রাশিতে আসো। বীজগণিতিক রাশির মধ্যে যে কথাটা আমি সবার আগে বলবো বাবা, এখানে হচ্ছে তোমাদের সূত্রতে এক্সপার্ট হইতে হবে, ব্যাপারগুলো ধরতে হবে। আমার ইউটিউব ভিডিওর মধ্যে যে 11টা 12টা অঙ্ক করলে তোমরা হচ্ছে 100টা সৃজনশীল কমন পাবা, এই টাইপের একটা ভিডিও দেওয়া আছে। ওইটা হচ্ছে একদম পুরো ফুল বেসিক দেওয়া, মাত্র 30 মিনিটের একটা ক্লাস। ওই অঙ্কগুলো যে বুঝতে পারবে তাকে এই অধ্যায়ের কেউ আটকাতে পারবে না। এইবার এই অধ্যায়ের মধ্যে দেখো, এই টাইপের অঙ্কগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট। দেখো, পি এর মান কিউ এর মান বের করতে দিছে, প্রমাণ করো এটা ইজ ইকুয়াল টু 0, এইটার মান বের করো। তোমাদের যে কাজগুলা যখন এটা বলছে, তার মানে কি এখান থেকে তোমাকে কাজ করতে হবে অটোমেটিক। দেখো যে এদের ডিফারেন্স কত? 3, তার মানে 3/y ইজ ইকুয়াল টু হবে √5 প্লাস √2। ঠিক তার এইটা আমাদের এগুলো বুঝে ফেলতে হবে, যদি আমাদের এমসিকিউতে আসে মনে যেন থাকে। দেখো আরেকটা মজার ব্যাপার, এমসিকিউতে √3 প্লাস √2 যদি হয় x এর মান, 1/x অবশ্যই হবে তার বিপরীতটা। এখন আমি বললাম কিভাবে বুঝলাম? মনে মনে এটার যদি আমরা বর্গ করি তাহলে আমার কত পাই? হচ্ছে 3। মনে মনে যদি আবার 2 এর বর্গ করি, পাচ্ছে তো কত? √2 এর বর্গ করতে হচ্ছে 2। তাহলে 3 আর 2 এর হচ্ছে ডিফারেন্স কত দাঁড়াচ্ছে? 1। তাহলে 3 আর 2 এর যদি ডিফারেন্স 1 দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে আমরা কোন কাজটা করতে পারতেছি? খেয়াল করে দেখো, বিপরীতটা হবে আমার 1/x। আর এই জায়গার ডিফারেন্সটা কি দাঁড়াচ্ছে? 3। তাহলে এই 3টা তো নিচে পড়ে থাকলো, তাহলে নিচের 3টা তো উপরে গেলে গুণ হয়ে যায়। তাহলে কার সাথে গুণ? 1 এর সাথে, তখনই হচ্ছে 3/y চলে আসছে। আর এখানেও খেয়াল করে দেখো,
এই ওয়াইটা তো দুজনের ভিতরেই আছে, তাহলে ওয়াই কিউব আর হচ্ছে 27 ডিভাইডেড বাই ওয়াই কিউব। এইটাকে আমরা তখন যদি লিখি যে 3/y হোল কিউব, কোনো সমস্যা আছে? অটোমেটিক দেখো আমার অঙ্ক হয়ে যাচ্ছে। সো এইগুলা দেখলে যেন বিন্দু পরিমাণ ভয় না পাই। এরপরে দেখো এই প্যাটার্নের ম্যাথ, এই যে 3xy দেওয়া, এখানে 3xy এর জায়গায় আমার হচ্ছে কত 4xy ও থাকতে পারে, তারপরে হচ্ছে গিয়া তোমার 8ab হাবিজাবি এগুলো অনেক কিছুই হচ্ছে থাকতে পারে। সেই জিনিসগুলো আমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে যে এখানে কি থাকতে পারে, 3 এর জায়গায় আমার 5 দেওয়া থাকতে পারতো, 3 এর জায়গায় আমার 16 দেওয়া থাকতে পারতো, 8 দেওয়া থাকতে পারতো। তাহলে এই যে অঙ্কগুলা দেওয়া আছে এটা কি আমার 3.1 এর 8 নম্বর অঙ্কটার সাথে মিলে কি মিলে না? দেখেন আমি 8 নম্বর অঙ্কটা কিন্তু প্রথম ভিডিওতে দেখবা বইয়ের মধ্যে দাগানো ছিল। তাহলে এই যে অঙ্কটার প্যাটার্ন, এই প্যাটার্ন তুমি কোত্থেকে বের করবা? এই যে দেখো দুজন সুন্দর মতো আছে, এটা হচ্ছে 15 নম্বর অঙ্কটা, 3.1 এর 15 নম্বর অঙ্কটা। এবার খেয়াল করে দেখছো বইয়ের অঙ্কগুলোর প্রেক্ষিতে কিভাবে সৃজনশীল গুলো আসতেছে। তুমি কি এক্স ওয়াই এর সূত্র জানো না? তুমি কি হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র জানো না? তোমার কাছে অঙ্ক ভুল হওয়ার কোনো চান্সই নাই। এরপরে খেয়াল করে দেখো এই টাইপের প্যাটার্ন গুলা দেখো, এইটা আমাদের অনেক সময় প্রমাণ করতেও বলতে পারে, প্রমাণ করতে বলতে পারে। সো ব্যাপারগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা। ইজি টপিক, একটু আগে এই টপিক নিয়ে আলোচনা করছে, একটু আগে এই টপিক নিয়ে আলোচনা করছে। তারপরে আসো রাজশাহী বোর্ড 2022, এইখানে দেখো এই অঙ্কটা, এইগুলো অঙ্ক কি কোনো ব্যাপার? এই অঙ্কটা কি 25 নম্বর অঙ্কটা না? 25 নম্বর অঙ্কটা কি স্টার দেওয়া ছিল নাকি ছিল না? 3.3 এর 25 নাম্বার বইয়ের মধ্যে ছিল 4 দিয়ে, এখানে দিছে 9 দিয়ে, আবার তুমি এসএসসি পরীক্ষার হলে যা পাইতে পারো 16 দিয়ে। তো সমস্যাটা কি? 25 দিয়েও পাইতে পারো, কিন্তু প্যাটার্ন সেম। এরপরে আসো এই 5 এর অঙ্কটা, এখানে প্লাসও আছে, পরীক্ষার হলে যা মাইনাসও পাইতে পারো, আমার ওটা জানার দরকার নাই। আমি শুধু একটা জিনিস জানি, যদি দুইটা প্লাস হয় আমি কিউব একটা হচ্ছে কি প্লাস নিব, আর একটা হচ্ছে কি নিব স্কোয়ার নিব। আর যদি মাইনাস হইতো শুধু কিউবেরটা আমি মাইনাস লিখব, আর এটা হচ্ছে আমার প্লাস লিখব, আমার অন্য কিছুর কোনো প্রয়োজন নাই। এই দুইটা টপিক আমার হয়ে গেছে মানে আমার অঙ্ক শেষ। তারপরে দুজনকে গুণ করে দিব, অটোমেটিক আমার অঙ্কটা মিলে যাবে। এরপরে আসো এই জায়গায় সেম দেখছো মাইনাস, এই যে পি রুট পি, অনেকেই পি রুট পি এগুলো দেখলে ভয় পেয়ে যায়। আরে বেটা পি রুট পি কি খেয়াল করে দেখ, পি মানে হচ্ছে কি দুইটা রুট পি, তাহলে দুইটা আর একটা কয়টা হইলো? 3টা। তাহলে আমি কি এটা বলতে পারি রুট পির উপরে কিউব? ভয় পাওয়ার কোনো দরকার আছে? তার মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র চাইছে। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস রাইস এ বি ইন্টু এ প্লাস বি। এখন আমার কাছে কি দেওয়া? আমার কাছে খালি পি দেওয়া। তাহলে পিটাকে যদি আমি ভাঙাইতে চাই আমি কিভাবে ভাঙাবো? পিটাকে আমি কিভাবে ভাঙাবো? পিটাকে যদি আমি ভাঙাইতে চাই তাহলে আমরা হচ্ছে কিভাবে ভাঙাবো একটু খেয়াল করে দেখ। পি যেহেতু আমার কাছে দেওয়া আছে, পি ইজ ইকুয়াল টু 9 প্লাস 4√5, 4√5। এখন দেখ এখানে যদি আমি রুট আনতে চাই তাহলে অবশ্যই এখানে একটা স্কোয়ার আনার দরকার ছিল, আদারওয়াইজ তো আমরা রুট আনতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করা লাগবে একটু মনোযোগ দাও। এই জায়গায় আমাদের কি 5 প্লাস 4√5 প্লাস আমি কি দিলাম 9, এই কথাটা 4 দিলাম, কেন দিলাম? কারণ এখানে আমার রুটের ভিতরে যে আছে সবসময় আমরা তাকে টার্গেট করব, এটা অলওয়েজ মাথায় রাখবা। রুটের ভিতরে যে থাকবে আমরা সবসময় তাকে কি করব টার্গেটে রাখবো। তাহলে রুটের ভিতরে যে আছে তাকে যদি টার্গেটে রাখি তার মানে 5 লিখে ফেলছি, 5 আর 4 কত হইলো 9। এখন এটা তো সূত্রে এখনো পড়ে না, কিন্তু আমি যদি এখানে 5 দিয়ে এটা দিতাম 2 ইন্টু এ ইন্টু বি প্লাস যদি বি স্কোয়ার লিখি তাহলে √5 প্লাস 2 হোল স্কোয়ার আসছে কি আসে নাই? এই স্কোয়ারকে ভাগাইতে গেলে কি করা লাগে? রুট করা লাগে। দেখো তো এই রুটের মানটাই কি এটা চলে আসছে কিনা? শেষ। এত আমাদের টেনশন করার কি আদৌ কোনো প্রয়োজন আছে? যখন এই রুট পাইছি তার মানে এদের উল্টা মানটা কত হইতে পারে? 1 বাই হচ্ছে রুট পি এর মানটা কত হইতে পারে? √5 মাইনাস 2। 100% শিওর আমার অঙ্ক শেষ। এই জিনিসগুলো আমাদের হচ্ছে মাথার মধ্যে রাখবা, তখন তুমি অঙ্ক করা কোনো তোমার কাছে কোনো ব্যাপার না। এরপরে আসো সেম প্যাটার্ন, সেম প্যাটার্ন। এই যে বাংলায় কথাটা এটা একটু মাথায় রেখো। অনেকে আমরা বাংলা কথা দেখলে ভয়ের চোটে শেষ, যে আরে এই যে যদি বলে যে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2, এই কথাটা যদি বলে এই কথাটাকে কিভাবে বলতে পারে একটু মনোযোগ সহকারে দেখো।
কোন একটি ধনাত্মক সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার যোগফল হচ্ছে 2। গুণাত্মক বিপরীত মানেই হচ্ছে 1 বাই সেই সংখ্যাটা। তাহলে একটা ধনাত্মক সংখ্যা যদি x হয়, তার গুণাত্মক বিপরীত সংখ্যাটা হচ্ছে কি 1/x। তার মানে গুণাত্মক বিপরীত সংখ্যা কি বলছিল? যোগফল 2। এই যে আমরা যোগফল 2। আর এখানে কি বলছে? একটি ধনাত্মক সংখ্যার বর্গ। তাহলে মনে মনে ধরে নাও সেই ধনাত্মক সংখ্যাটা হচ্ছে x স্কোয়ার। ওই সংখ্যার 5 গুণ হতে, ওই সংখ্যার 5 গুণ হতে কি কম? 1 কম। তাহলে এটা হচ্ছে ওই সংখ্যার 5 গুণ মানে কি 5x। 5x থেকে কি কম? 1 কম। কে কম? x স্কোয়ারটা। তাহলে আমি ওর সাথে 1 যোগ করে দিব। বুঝতে পারছি না পারে নাই? এইভাবে পরে পরে ইকুয়েশন বানায় ফেলবা। তাহলে এটা যদি ইকুয়েশন হয়, তাহলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়, কারণ আমি উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে ফেলছি। এখন বলো তুমি এই জায়গায় কোন অঙ্কটা পারবা না? এখন সবগুলো অঙ্ক পারবা না। সো এইগুলা দেখে কখনো ভয় পাবা না। এরপরে আসো সেম প্যাটার্ন, বারবার বলার তো কিছু নাই। এই যে দেখো y ইজ ইকুয়াল টু বলছে এটা প্রমাণ করো। কেন? x ইজ ইকুয়াল টু বলতে পারতো √3 প্লাস √2 প্রমাণ করো, অথবা আমাকে বলতে পারো x ইজ ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস √5 ডিভাইডেড বাই 2 প্রমাণ করো। এই টপিকগুলো 100% কিন্তু মাথার মধ্যে ক্লিয়ার রাখবা। এরপরে আসো এই জায়গায় সেম সেম প্যাটার্ন, সেম। এগুলো কিচ্ছু ভয় পাওয়ার নাই। এগুলো দেখো আমরা ভালো করে জানি, একটু আগে করছি। 4 5 9, এটা কত? 4 3 7। এগুলো সব পারি আমরা, একটুও ভয় পাবা না। এরপরে দেখো এই টাইপের একটা এমসিকিউ তোমরা পাবাই। দ্যাটস আমি এই টাইপের এমসিকিউ একটা রেখে দিছি। এই এমসিকিউর মধ্যে দেখো ভিডিওটা একটু বড় হচ্ছে, আমি চেষ্টা করতেছি অনেক তাড়াতাড়ি যাওয়ার, কিন্তু এখানে প্রত্যেকটা প্যাটার্ন নিয়ে যেহেতু আমি ভিডিওটা করতেছি, প্রত্যেকটা জায়গার এমসিকিউ গুলা নিয়ে আমি ভিডিওটা করতেছি, দ্যাটস ওয়াই ভিডিওটা একটু বড় হবে। কিন্তু এই ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, সকালবেলা উঠে তুমি সারাদিন কি প্র্যাকটিস করবা, শনিবারে কি প্র্যাকটিস করবা, তোমার এটা মাথায় ঢুকে যাবে। এবং তুমি দেখবা হলে গিয়ে যখন এগুলোই কমন পাইছো, তখন তোমার মজা লাগে স্টার্ট হয়ে যাবে। সবার আগে দেখবা পরীক্ষা দিয়ে শেষ করে ফেলছো। এই জায়গায় দেখো তো এদের লসাগু যদি করি, তাহলে y স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল টু 2ay। এ চলে আসে না? আসে কি আসে না? তাহলে যদি আসে, তাহলে y স্কোয়ার মাইনাস 2ay মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত? 0 বলা যায়। আমি একবারে গুণ করে দিকে নিয়ে আসছি। তাহলে এটারে আবার কি লেখা যায়? y স্কোয়ার মাইনাস 2ay মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 লেখা যায় কিনা? তাহলে y স্কোয়ার মাইনাস 2ay মাইনাস 1 ইজ ইকুয়াল টু প্লাস 1। এই পুরোটার মান কত? প্লাস 1 বলা যায়। পুরোটার মান কত? প্লাস 1। তাহলে প্লাস 1 মানে হচ্ছে কি 6 এ অঙ্ক শেষ। সো ভয় পাওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নাই, মনে যেন থাকে এই প্যাটার্নটা। এরপরে আসো এই যে সেম প্যাটার্নের ম্যাথ, ভয় পাওয়ার কিছু নাই। এখানে আমার কি আছে? পুরোটা যদি আমি উভয় পক্ষের এক্স দিয়েও যদি ভাগ করি, উভয় পক্ষের কি দিয়ে ভাগ করি? এক্স দিয়েও যদি ভাগ করি, এখান থেকেও করা যায়, এখান থেকেও করা যায়। এক্স দিয়ে যদি ভাগ করি এক্স বাই এক্স, আর এখানে কি এক্স স্কোয়ারের নিচেও একটা এক্স থাকবে, 6x এর নিচেও একটা এক্স থাকবে, -1 এর নিচেও একটা কি থাকবে? এক্স থাকবে। উপরে 1 হয়ে গেল, এক্স মাইনাস 1/x মাইনাস 6। এটার মান কত? 7। তাহলে 7 মাইনাস 6 1। অ্যান্সার শেষ। দেখো তো এই জায়গায় 1 কোনটা আছে? এগুলো কোনো ব্যাপার? এক একটা এমসিকিউ তোমরা করবা হচ্ছে সর্বোচ্চ হাতে 15 সেকেন্ড নিয়ে, বুলেটের মতো হচ্ছে গিয়ে ম্যাথ চালানোর চেষ্টা করবা। সেই হিসাবে আমাদের কাজগুলা চলতে থাকবে। এরপরে আসো 2x এত, তাহলে এটা কত? দেখো তো জিনিসটা উল্টাই দিছে না? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাথ, 100% ইম্পর্টেন্ট টাইপের একটা ম্যাথ, এবার আসার সম্ভাবনা আছে। তাহলে 2x মাইনাস 1/3x ইজ ইকুয়াল টু কত বলছে? 2। এই জায়গায় তো 3, কি করা লাগবে? দিই তো 3/2 দিয়ে একটা ভাগ দিয়ে দিই। তাহলে 2x মাইনাস 1/3x ইজ ইকুয়াল টু 2 ইন্টু কত? 3/2। 2 কি কাটা, তাহলে এই জায়গায় 2 কি কাটা, তার মানে কি হয়ে গেল 3x। আর এই জায়গায় তোমার কি গেল? 3 কাটা, নিচে কি হয়ে গেল? 2। দেখো তো অটোমেটিক অঙ্কটা হয়ে গেছে না? এটার মান কত? দেখো এই টাইপের অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, সো মাথায় যেন থাকে। যা দেখাচ্ছি যদি সুন্দর করে দেখে যেতে পারো বাবারা, তোমাদের কেউ আটকাতে পারতেছে না, এটা শিওর থাকো, এটা সম্ভব না। এরপরে আসো a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 0। তাহলে এটার মান কত? একদম ইজি। এইটা দরকার আমার না? এটা তো আমার কাছে দেওয়াই আছে। আমি কি এটা লিখতে পারি? কোনো সমস্যা আছে? আমি এটা লিখতে পারি না? স্কোয়ারের রুটে তো কাটা, তাহলে এই তো থাকে। তাহলে এটার সূত্রটা কি? এটার সূত্রটা হচ্ছে a প্লাস বি, কারণ আমার প্লাসের দরকার।
হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, 2 ওই পাশে গেলে 2 হয়ে গেল, তাহলে রুট এ প্লাস 1/√a ইজ ইকুয়াল টু 2, 2 রে রুট করলে √2, তাহলে √2 আর √2 গুণ করলে কত হয়? খালি একটা 2 হয়, শেষ। কারণ একটা 2 মানে দুইটা √2। অল্প একটু করবা, বাকিটুকু মাথায় ক্যালকুলেশন করবা। এরপরে আসো সেম প্যাটার্নের ম্যাথ। এখন এটা কি সেম প্যাটার্ন? সেম প্যাটার্ন না? ওয়ান কাইন্ড অফ বলছে এটার মান বের করো, এইটা যদি হয়ে থাকে এটার মান বের করো। এখন তুমি কি করবে? এখন তো পড়ে গেছো বিপদে। এই বিপদে পড়ার থেকে উদ্ধার কে করবে তোমারে? কেন? হোল স্কোয়ারের একটা সূত্র জানি নাকি জানি না, দেখো দেখেন, সূত্র যারা খুব সুন্দরভাবে পারে তাদের কেউ আটকাতে পারবে না। দেখো তো এটা পারো কিনা? এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, ছোটবেলা থেকে এই সূত্রটা পড়তেছো, পড়তেছো কি পড়তেছো না? খেয়াল করে দেখো। তাহলে এই জায়গায় এক্স প্লাস 1/x, দেখো সিঙ্গেল হয়ে গেছে না? সিঙ্গেল হয়ে গেছে না? 2 পাশে গেলে মাইনাস হয়ে গেছে না? তার মানে কি 7 আসছে না? অঙ্ক শেষ। কতক্ষণ লাগে এগুলা? সো অঙ্ক দেখে ভয় পাবা না, তোমরা সূত্রে এক্সপার্ট হইলে তোমাদের ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছি। এরপরে আসো বীজগণিতের যে সেম প্যাটার্ন, সেম প্যাটার্ন, পারবো নাকি পারবো না? এখান থেকে 4 কমন যায় না? 101 কমন যায়। 4 কমন গেলে 4 4 শেষ, তাহলে y প্লাস 1/y ইজ ইকুয়াল টু কত? √3। সূত্রটা বসে দাও, অঙ্ক শেষ। সেম প্যাটার্ন, উৎপাদকে বিশ্লেষণ করো। তুমি কি মিডল টার্ম করতে পারো না? 5 7 35, অঙ্ক শেষ। পরবর্তীটা হচ্ছে যাচ্ছে, এইবার এইটা দেখো, এইটা আসছিল খুলনা জেলা স্কুলে। এই উৎপাদকটা দেখতে একটু মনে হইতেছে না যে ভয় ভয় লাগতেছে? কিন্তু একটা মজার ব্যাপার আছে, দেখো তোমার কাছে অলরেডি কিন্তু হচ্ছে কতগুলা এলিমেন্টস দেওয়া আছে যে এরা হচ্ছে উৎপাদক। তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যদি এক্স প্লাস 2p, এক্স প্লাস 2pটা যদি হচ্ছে গিয়ে একটা উৎপাদক হয়, তাহলে অবশ্যই হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2pতে এই লাইনটা পুরোটা 0 হবে। অথবা এক্স মাইনাস 2p যদি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি 2p, এর জন্য 0 হবে। তাহলে তোমার প্রথম টার্গেটটাই হচ্ছে গিয়ে থাকবে যে হচ্ছে কোনটা দিয়ে 0 হয়, মাইনাস 2p দিয়ে 0 হয় না প্লাস 2p দিয়ে 0 হয়। যদি তুমি এটা বের করতে পারো তাহলে তোমার জন্য অঙ্কটা শেষ হয়ে যাবে। কিভাবে? দেখো, এরকম এক দুইটা অড টাইপের উৎপাদক থাকতে পারে। সো আমাদের যদি হচ্ছে প্র্যাকটিসটা থাকে তাহলে আমাদের আটকানোর কোনো আর চান্স নাই। তাহলে একটু আসো খেয়াল করে দেখি আমরা এটা হচ্ছে কিভাবে করব। তাহলে প্রথমে আসো একটু মৌখিকভাবে দেখি। ধরো এখানে হচ্ছে গিয়ে আমরা মাইনাস 2p ইউজ করলাম। এখানে যদি মাইনাস 2p ইউজ করি তাহলে মনে মনে চিন্তা করলাম এখানে কি আসলো? 4p²। যদি আমরা এখানে এক্স এর মান মাইনাস 2p দিই, মাইনাসে মাইনাসে এটা কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। প্লাস কি আসলো? তাহলে 4 হয়ে গেল। তাহলে তো আমার এই জিনিসটা কখনো 0 হইতে পারে না। তার মানে ড্যাম শিওর এটা দেওয়া হচ্ছে না। তাহলে পরবর্তী কোনটা আছে? তাহলে মাইনাস 2p। ওকে ফাইন, তাহলে ওটা দিয়ে আমরা একবার চেষ্টা করে দেখি। তাহলে শুধু 2p, শুধু 2p যদি এখানে দিই তাহলে কি আসলো? 4p²। এখানে যদি 2p দিই 2 2 4, তারপর আমাদের কি আছে? 2 2 2p তো আছে, একটা একটা p কাটা, তাহলে দেখো তো মাইনাস কি আসলো? 4p²। প্লাস কি আসলো? আবার 4, সরি মাইনাস আসলো আবার হচ্ছে কি 4, প্লাস আবার কি আছে 4। তার মানে পুরো লাইনটা কি হয়ে গেছে? 0। তার মানে ড্যাম শিওর এইটা হচ্ছে একটা উৎপাদক। কিন্তু এটার সাথে তো আবার এরা আছে, তাহলে আমার কনফিউশন ক্রিয়েট করছে কিনা। তো আমরা একটা উৎপাদকে যখন আমরা বিশ্লেষণ করছি 3.4 নিয়ে আলোচনা করছি, তখন 3.4-এ আমরা কোন কাজগুলো করছি সেই কথাটা একবার খালি মনে করবা, যে একটা লাইন গ্যাপ লেখে আমরা হচ্ছে কি উৎপাদকটা বিশ্লেষণ করছিলাম। তাহলে সেই জিনিসটা কিভাবে করব আসো একসাথে আমরা দেখে ফেলি এই চান্সে। তো তোমাদের এমসিকিউটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল। আগে এই লাইনটাকে একটু সাজাও, x²। এখানে যদি হিসাব করি পি একটা কাটা, তার মানে এখানে আসলে কি 2px, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে আসলো কি 2x/p, আর প্লাস হচ্ছে কি 4। অলরেডি আমরা পাইছি হচ্ছে কি এইটা একটা উৎপাদক। আমি কি করলাম? 2p হচ্ছে একবার লিখলাম, দেন x - 2p আরেকবার লিখলাম। দেখি কইরা পর লাগলে আরো 10 বার লেখা যাবে, আমরা অঙ্কটা তো করছি। x² মিলতে গেলে এখানে একটা x লাগে। ওকে ফাইন, মিলে গেল। মাইনাস কি আসলো? 2px চলে আসলো। এবার এটাকে মিলানোর পালা, সেহেতু মাইনাসের সামনে দিলাম একটা মাইনাস। মাইনাস দিয়ে এখন কি লেখা যায়? x তো আছে, তাহলে একটা 2 দিলাম, নিচে একটা p আছে, তাহলে ভাগ কি দিলাম? p দিলাম। তাহলে এখন দেখেন তো এই জায়গায় আমরা কি পেলাম? -2x/p। p আর p কাটা, মাইনাসে মাইনাসে কি চিহ্ন আসলো? প্লাস।
তাহলে 2 দুগুণা কত আসলো 4, লাইনটা মিলে গেছে। তাহলে এটার একটা উৎপাদক আমরা কি পেয়ে গেলাম, একদম সোজা। সো ভয় পাওয়ার কি কোনো দরকার আছে? দেখি তো এটা কোন জায়গায় আছে, এই যে শেষেরটায়। আশা করি বুঝতে পারছি। তো এরকম 1-2টা অড থাকতে পারে। সো আমরা বি প্রিপেয়ার্ড। বার্ষিক 7% বলছিলাম, এই টাইপের একটা অঙ্ক প্রথম ভিডিওতে বলছিলাম যে এই টাইপের একটা অঙ্ক হচ্ছে গিয়ে তোমাদের থাকার একটা পসিবিলিটি আছে। তো এই টাইপের অঙ্কগুলোর মধ্যে আমরা কিভাবে করবো একটু খেয়াল করে দেখো তো। এটা কি দেওয়া আছে, মুনাফার হার, আর এর মান। এটা কি দেওয়া আছে, এত টাকা, তার মানে পি এর মান। সরল মুনাফা কত, সরল মুনাফা, মুনাফা মানে হচ্ছে কি আয়। দেখো তোমার কাছে আই আছে, পি আছে, আর আছে। আমরা একটা সূত্র জানি না, আই ইজ ইকুয়াল টু পি আর এন। এই সূত্র ব্যবহার করে অঙ্কটা করে ফেলবা। এরপরে আসো, একটা বইয়ের প্রকৃত মূল্য কত টাকা বলছে, 30 টাকা। বইটির তৈরির ব্যয় কত, 60%। তাহলে এই 30 টাকাটা হচ্ছে তৈরির ব্যয় 60%। মনে করি এক্স হচ্ছে তৈরির ব্যয়, এইটার হচ্ছে কত 60%, ইজ ইকুয়াল টু কয় টাকা, 30 টাকা। অঙ্কটা শেষ হয়ে গেল। দেখো এক্স ইন্টু হচ্ছে কত 60/100, আর এই জায়গায় 30। তাইলে এই জায়গায় 0 0 একটা কি কাটা। আবার হচ্ছে এদিক দিয়ে তাহলে 6 দিয়ে হচ্ছে এটা কাটলে কত আসলো 5, 10 দিয়ে গুণ করলে কত হয়ে গেল 50। তাহলে এক্স এর মানটা কত, প্রকৃত মূল্য 50 টাকা। কত ইজি। এরপরে আসো, একটা নৌকার কি বলছে, দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় কতটুক যায়, 15 কিলোমিটার যায়, এবং স্রোতের প্রতিকূলে কত যায়, 5 ঘন্টায় 25 কিলোমিটার। আমাকে কোশ্চেন করছে স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার। তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই টাইপের একটা অঙ্ক আমরা করছিলাম কিনা। যদি এই টাইপের একটা অঙ্ক আমরা করে থাকি, মাথার মধ্যে যদি একটু কাজ করে, তাহলে দেখো তো কিভাবে করি আমরা। অনুকূলে মানে স্রোত যেদিকে যাবে নৌকাও সেদিকে যাবে, প্রতিকূলে মানে উল্টা হবে, নৌকাটা ধরো স্রোতের বিপরীতে গেল। তাহলে অনুকূলে বলেই দিছে ঘন্টায় কতটুক যায়, তার মানে 1 ঘন্টায় যায় 15। তাহলে ধরলাম নৌকার বেগ এক্স, স্রোতের বেগ ওয়াই, দুজনে মিলে যাচ্ছে কত 15 কিলো। স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় কি যাচ্ছে 25 কিমি। তাহলে 5 ঘন্টায় যদি 25 কিমি যায়, 1 ঘন্টায় কত যায় 5 কিমি। কথাটা কি বুঝতে পারছে? আগে এটা আমরা বাইর করলাম, কারণ আমরা 1 ঘন্টার হিসাব করতেছি। তাহলে 1 ঘন্টার প্রতিকূলে হলে দুইজনটা মাইনাস দিলাম, 5 পেয়ে গেলাম। এখন যদি তুমি এদের আমার কি বের করতে হচ্ছে, স্রোতের বেগ আমরা কি ধরছিলাম ওয়াই, কারণ এমসিকিউতে আমাদের একটু শর্টকাট করতে হয়। তাহলে আমরা যদি মাইনাস করে দিই, তাহলে 2y ইজ ইকুয়াল টু কত আসতেছে 10। তাহলে y ইজ ইকুয়াল টু কত আসতেছে 5। অঙ্ক শেষ। এরপরে চলে আসো অধ্যায় 9। অধ্যায় 9 কোন টাইপের জিনিসগুলো তোমরা করবা, একটু মনোযোগ দাও। আমি বারবার বলছিলাম প্রথম ভিডিওটার মধ্যে যে অধ্যায় 9তে তোমরা যখন শুরু করবা বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিসের জন্য, অবশ্যই সবার আগে সূত্রগুলা ভালো করে পড়বা, কারণ সূত্রগুলা পড়ার উপরে ডিপেন্ড করবে তুমি কত ভালো হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি পারো। আর একটা কথা এখন যেটা বলবো, ভালো করে তাকায় দেখো, এই যে f(x4), এইটা 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 এইগুলা দেখা বাপ জীবনে ভয় পাবা না, জীবনে না। কেন ভয় পাবা না, তুমি শুধু সাহস করবা, সাহস করে না মানগুলা বসাবা, অঙ্ক দেখবা তোমার হচ্ছে গিয়ে যা আমি দাগে দিছি এর মধ্যে চলে আসছে। খালি সাহস করে মান বসাবা। একটু খেয়াল করো, তোমাদের একটা জিনিস দেখাই দিই। f(x4), দেখো তো f(x)টা কি বলছে, দেখো তো। তাহলে আমি যদি এটা বলি sin⁴x, আর এই জায়গায় যদি আমি বলি যে sin² x ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এটা হচ্ছে আমার কি দেওয়া আছে। ভালো করে একটু খেয়াল করিস সবাই যারা ভিডিওটা দেখতেছিস। এই যে আমরা যখন 1 লিখছি, এখন এদিকে একটু ফোকাস দিয়ে দেখতো f(x) মানে কি sin x, f(90 - x), তাহলে 90 - x। একটা কথা বলছিলাম, যদি 90 থাকে, যদি কি থাকে 90 থাকে, সাইনটা কি হয়ে গেছে কস হয়ে গেছে, সাইন কি হয়ে গেছে কস। আমি বলছিলাম সাইন হবে কস, ট্যান হবে কট, সেক হবে কোসেক। শুধু এইটা মনে রাখতে বলছিলাম, বিশেষ করে যারা হচ্ছে কমার্স আর আর্টসে আসো। আর বাকি হচ্ছে গিয়ে সায়েন্সের যারা আছে ওরা ভালো করে জানে যে এটা কেন হয়েছে, কারণ ওদের 8.3 হায়ার ম্যাথ অঙ্ক আছে। তাহলে এখানে যদি হয় তাহলে নিচে দেখতো cos x আসছে না, তাহলে cos x এটা মানে কি দাঁড়ালো 10⁴x। আর এই জায়গায় তাহলে কি আসতেছে tan² x ইজ ইকুয়াল টু কি 1। তাহলে এটা থেকে এটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। এটা কোনো বিগ কোনো ইস্যু, এটা কি আমাদের কাজের ম্যাথ না,
তা তুমি খালি কি করবা, সাহস করে মান বসাইবা। তোমার কাজ একটাই, তুমি সাহস করে খালি মান বসাবা, তোমার অঙ্ক হবে মানে 100 একবার হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তারপরে দেখো এই যে এ স্কোয়ার বি, তার মানে কি সাইন স্কোয়ার, বি হচ্ছে কি তোমার কোসেক কেজেড, এ হচ্ছে কোসেক -1 কোসেক +1, স্কোয়ার টু স্কোয়ার দিয়ে দিছে, 4 দিয়ে দিছে, থিটার মান বের করতে। সবাই সেম ভাবে আছে, খালি মান বসাবা, কোনো কাজ নাই, মিডল টার্ম অটোমেটিক হয়ে যাবে। এরপরে এই প্যাটার্নের ম্যাথগুলো একটু করবা। এই যে এইগুলা দেখা কখনোই ভয় পাবা না, এইগুলা দেখে কখনো ভয় পাবা না। আমি বারবার বলতেছি, তোমরা খালি সাহস করে মান বসাবা, দেখবা তোমাদের বইয়ের অঙ্ক হয়ে গেছে। এই যে 1/p, এই যে p এর মানটা কি 2 - sin স্কোয়ার থিটা, আর q এর মানটা কি আছে 2 + tan স্কোয়ার থিটা। কেন আমি টেনটারে কি চাইলে sin বাই cos লিখতে পারি না? বা আমি হচ্ছে 1/sin কে হচ্ছে কোসেক লেখা, ওইখানে আবার কট লেখা, উল্টায় পাল্টায় কিছু একটা করতে পারে কি পারি না? তাহলে যেহেতু আমি এগুলো করতে পারি, সব ভয় পাওয়ার কি কোনো দরকার আছে? এরপরে দেখো সমাধান করো। এটা দেখা মনে হচ্ছে না আমাদের হচ্ছে 9.1 এর 26 নম্বর অঙ্কটার মতো একটু লাগে লাগে ভাব? তুই মানটা খালি বসাও, অঙ্ক হবে গ্যারান্টি। তাহলে এই যে প্যাটার্নটা ভালো করে প্রত্যেকটা সৃজনশীল ভালো করে দেখ, এগুলা প্র্যাকটিস করলে হবে। এইখানেও দেখো সেম, রাজশাহী বোর্ড 2023 আসছে, এই প্যাটার্নটা ভালো করে দেখবা। তারপরে আসো এই যে ট্যান থিটার এগুলো আছে, সূক্ষ্মকোণ বিবেচনা করলে আমাদের সূক্ষ্মকোণ মানে কি, এদিকে এত ফোকাস দেওয়ার দরকার নেই, থিটার মানটা সূক্ষ্মকোণ যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তুমি সুন্দর মতো হচ্ছে কি করবা, এই জায়গার মানগুলা আস্তে করে বসাই দেবা। এই যে m+n, m এর মান দেওয়া আছে, এই যে m এর মান দেওয়া আছে, n এর মান দেওয়া আছে, বসানোর পরে 2p, এইটার মানও পর্যন্ত কি প্রমাণ করতে বলছে। তাহলে এই যে দুইজন দেখো তো চেহারা মিলে কিনা, খালি লসাগু করবা অঙ্ক শেষ হয়ে যাবে, লসাগু করবা অঙ্ক শেষ হয়ে যাবে। এরপরে দেখো এই যে জিনিসটা, এই যে 1/sin, 1/sin মানে কি কোসেক। তাহলে তুমি কোসেক যদি বের করতে পারো, কোসেক মানেই তো 1/sin, ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। এখানে খালি 1/sin লিখছে, তোমার এত কষ্ট করার দরকার আছে? কোনো দরকার নাই। আবার তুমি যদি সাইনের মান পাও, সাইনটা হচ্ছে গিয়া উল্টাই দিবা, ব্যস্তকরণ করে দিবা, অটোমেটিক এটা মিলে যাবে। সো আমরা এগুলো নিয়ে টেনশন করবো না। এটা একটা ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ, ঢাকা বোর্ড 2020 আসছিল, সুন্দর করে করে ফেলবা, পুরো বইয়ের ম্যাথ। এরপরে দেখো এটাও কিন্তু একটা বইয়ের ম্যাথ, এই যে f(y) g(y) = √3, এগুলা দেখে ভয় পাইলে তুমি বেকুব। এই যে এইগুলা দেখে ভয় পাওয়া যাবেই না, তুমি আস্তে করে মানটা বসাই দিবা। তোমার টার্গেটটাই হচ্ছে মান বসানো। f(b) তার মানে কি x এর জায়গায় b বসছে, তার মানে sec b। g(b) তার মানে x এর জায়গায় b বসছে, তাহলে tan b, তাহলে sec b - tan b √3 + 2, এই জায়গায় মানগুলো বসাই দিবা, অটোমেটিক তুমি দেখবা কি একটা হচ্ছে সমাধান হয়ে গেছে। তারপরে এই জায়গায় দেখো f(y) মানে কি, f এর এই জায়গায় y বললে তার মানে sec y, g(y) মানে কি এই জায়গায় tan y = √3, y একটা সূক্ষ্মকোণ, তাহলে একটা যদি sec একটা যদি tan হয়, tan ডার ওই পাশে পাঠাই দাও, দুই পাশে কি করে দাও বর্গ করে দাও, sec স্কোয়ার মানে কি 1 + tan স্কোয়ার থিটা, সবাই tan tan হয়ে গেল, অঙ্ক শেষ। তার মানে এগুলো কি, এই যে ঝিনাইদহ ক্যাডেটে এই অঙ্কটা আসছিল, এই অঙ্কটা তাহলে আমাদের কত নম্বর অঙ্কের মতো করতেছে, 9.2 এর ম্যাথ করতেছে। সমাধান করো। দেখো বাবারা, যা যা আমি বলে দিচ্ছি এই কোশ্চেনগুলো দেখলেই তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে এই প্যাটার্নটা, প্রত্যেকটা প্যাটার্ন বইয়ের বাইরে একটা অঙ্ক নাই, দেখো একটা অঙ্ক নাই। এবার আসলে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, এই যে এই টাইপের কথাগুলো যদি বলে, তোমাদের মধ্যে অনেকেই আছো আল্লাহর রাস্তায় খালি যে একটা ছবি আঁকবা, একটা ছবি আঁকবা, ট্যান মানে হইতেছে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব আর ভূমি আছে, অতিভুজকে আসবে না, 4 4 16 3 3 9, তার মানে এটা 5। এইবার এই জায়গায় সাইন মানে কি, সাইন মানে আমরা যেটা খুশি ওটা ইউজ করতে পারবো কি পারবো না। তুমি যদি এখন এটাকে এ বলো, তাহলে এটা হচ্ছে তোমার লম্ব, এটা হচ্ছে তোমার ভূমি, আর এটা হচ্ছে তোমার কি অতিভুজ। আর যদি এই পাশেরটাকে এ বলো, তাইলে আমার এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তো তুমি যেভাবে ছবিটা আঁকবা, তুমি সেভাবে লিখবা, সেভাবে অঙ্কটা হয়ে যাবে, তোমার কোনো টেনশন করার দরকার নেই। এরপরে এই যে জায়গায় দেখো 8 আছে 17 আছে, আমরা কি পি কিউ বের করতে পারবো না পিথাগোরাসের সূত্র দিয়ে? বের করার পরে আমরা থিটার চাইলে আমরা কি থিটার মানও বের করতে পারবো। বের করে এখানে কি বসানো যাবে না? বসানো যাবে না, যেটা হবে সঠিক দিয়ে দিব, টেনশনের কি আছে। তারপরে দেখো সাইন নিজেকে 30 - থিটা = যদি কি বলছে 0 হয়। এখন আসো 30 - থিটা, আচ্ছা সাইন কত ডিগ্রির মান 0, এটা কি আমরা জানি না?
তো সাইন কত ডিগ্রির মান 0, তাহলে এই জায়গায় সাইন উইটা বসায় দেওয়ার পর দেখো সাইন সাইন চলে গেছে, থিটার মান অটোমেটিক বের হয়ে গেছে। থিটার মান যদি বের হয়ে যায় তাহলে কসের এই থিটার মান কি বের করার কোনো ব্যাপার? এখানে তো 90 ছিল না, 90 থাকলে তো আমি কস লিখে ফেলতাম। সো এই ব্যাপারগুলা একটু মাথার মধ্যে রাখতে হবে। যেমন দেখো, একটু ক্যালকুলেটরটা নেই, এই যে দেখো তোমার খাতে একটা ক্যালকুলেটর আছে, তুমি সাইন 0 দিয়ে দেখলা, হ্যাঁ আরে সাইন 0 মানই তো 0, তাহলে সাইন 0 মান যদি 0 হয় তাহলে আমার সাইন সাইন চলে গেছে, থিটা ওই পাশে গেছে 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রি মান √3/2, অটোমেটিক অঙ্ক চলে আসবে, তোমার কোনো টেনশন করার দরকার নাই। সেম প্যাটার্ন, এই কোণ মানে হচ্ছে P - Q, বি কোণ মানে হচ্ছে P + Q, তুমি আর বলছে P45 সাইন এ হাফ, এগুলো হচ্ছে আমাদের অঙ্কগুলো একটু ধ্রুম ধ্রুম করতে হবে, মানে একটু তাড়াতাড়ি করতে হবে। যদি আমরা একটু লেট করে অঙ্ক করি তাহলে কিন্তু ব্যাপারটা হবে না, সো মনে যেন থাকে। তারপরে দেখো এই যে 2√3 বলা আছে, এটা বলা আছে, এটা কি বের করার কোনো ব্যাপার? কোনো ব্যাপার। এটা হলে কি ট্যান মানে আমরা এই কোণ যদি বলি লম্ব বাই ভূমি বলতে পারবো নাকি পারবো না? এইখানে যদি আবার আমি বলি ট্যান এ, তাহলে লম্ব বাই ভূমি বলতে পারবো কি পারবো না? তারপরে তুমি মান বের করার পরে পি এর মান বের করবা না, কিউ এর মান বের করবা না, কার মান বের করবা? তুমি সবার মান বের করতে পারবে। মাথায় গেছে আমার কথা? এরপরে আসো, এই যে একটা এমসিকিউ, এইটাও সেম, থিটা এত হইলে এগুলো কি কোনো ব্যাপার? ক্যালকুলেটর আছে তোমার কাছে, তুমি খেলে মান বসাবার, অঙ্ক শেষ হয়ে যাবে। এরপরে আসো, এটা সেম প্যাটার্ন, সেম প্যাটার্ন, এই টাইপের একটা প্যাটার্ন করে ফেল। এই যে দেখো 90 আছে, 90 হইলে আমি কি বলছিলাম? কস বলে দিতে। কস হচ্ছে কি √3/2, কত ডিগ্রির মান √3/2? এই যে একটু আগে পড়ছিলা 30, তাহলে কস কস গেছে গা, 30 অ্যান্সার হয়ে গেছে। এগুলো কোনো ব্যাপারই না, এগুলো ধরবা শেষ করবা। প্রত্যেকটা জিনিস এই টাইপের একটা আসার সম্ভাবনা আছে অনেক, সো মাথার মধ্যে যেন থাকে। এই জায়গায় আবার দেখো 6 এ হিসাবটা কত সুন্দর মিলে আছে, আমার খালি বলছে এর মানটা বের করে দেখো। তাহলে এর মান যদি আমাকে বের করে দেখাইতে বলে, সেক দিয়ে যদি এই পাশে, এখন দেখো তো ট্যান মানে আমরা হচ্ছে কি জানি সাইন বাই কস, আবার এটা মানে কি কস বাই সাইন। এই যে তোমার প্যাটার্নগুলা, এই প্যাটার্নগুলা তোমরা খালি কি করবা? মানগুলা আস্তে করে বসাই দেবা। এখানে অলরেডি 6 এ মিল আছে না নাই? মিল আছে। তো মিল যদি থাকে কাটাকাটি হবে, সব কিছু হবে, তো কাটাকাটি হয়ে যে বাচ্চা থাকবে তারে খালি লিখে দিবা, এত টেনশন করো কেন? এরপরে আসো এই সেম প্যাটার্ন, তারপরে এখন আসো বৃত্ত নিয়ে আলোচনা করি। এই বছরের জন্য যদি বৃত্তের চ্যাপ্টারের মধ্যে আমরা আসি, বা এই যে জ্যামিতির মধ্যে যদি যাই, 7 নাম্বার অধ্যায়ের মধ্যে আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো দাগাই দিছি। 7 নাম্বার অধ্যায়ের মধ্যে তোমার ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে বলছিলাম বইয়ের প্রথম 3টা একবার না একবার আসবেই। তারপর হচ্ছে সম্পদের মধ্যে ট্রাপিজিয়ামটা বলে দিছি। তারপরে হচ্ছে তোমার পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত 100% আসার একটা সম্ভাবনা আছে। তো এই যে সম্পাদ্যগুলা সুন্দর করে খালি আইকে চলে যাবা। 7.1 পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজ রাখতে হবে। 7.2 পরিসীমা দেওয়া আছে, কোণ দেওয়া আছে, রম্বস রাখতে হবে। পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্র রাখতে হবে। এই ধরনের যত কথাবার্তাগুলো আছে খুব সুন্দর করে তোমরা দেখে যাবা। দেখো এই জায়গায় ত্রিভুজ অঙ্কন করো বলে দিছে, ত্রিভুজটা অঙ্কন করো। কি বলছে? এই যে দেখো 2 বাহুর সমষ্টি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। জানি না এটা কত নম্বর অঙ্ক, 1 2 3 এর মধ্যে একটা পড়ছে না? এরপরে দেখো এই যে এটা কি আমার যে সমুদ্রবর্তী 18 19 নাম্বার। তারপরে দেখো এই যে এটা 20 নাম্বারের মতো লাগে কি লাগে না? এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই বছরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এই টাইপের। 2টা কোণের সমষ্টি, 2 সমকোণ বলে দিবে 180 প্রমাণ করো, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ 180, এইটা কিন্তু মাথার মধ্যে রাখবা। তারপরে এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, দ্বিগুণ, যেটা খুশি বলতে পারে। তারপর আবারও দেখো সেম প্যাটার্ন, এই যে অন্তর্বৃত্ত অঙ্কন করো। তারপর হচ্ছে স্পর্শক থাকলে চিত্র সহ অঙ্কন করে দেখো, ওই যে বাহির থেকে 2টি স্পর্শক আছে, 26 নাম্বার উপপাদ্য। তারপরে এই জায়গার মধ্যে দেখো এটা হচ্ছে 23 নাম্বার উপপাদ্য, এটার ভিত্তি করে আসছে এই যে এই অঙ্কটা। দেখছো যেগুলা মার্ক করে দিতেছি বাবা, এগুলো ভালো করে খালি শিখা যাবে, তো করে কেউ আটকাইতে পারবে না, তারা শিওর থাক, কেউ আটকাইতে পারবে না। তারপরে এই যে একটা দেখো, আর আমাদের এত প্রয়োজন নাই। এরপরে যে এমসিকিউ গুলা, বৃত্তের এমসিকিউ গুলার মধ্যে সুন্দর মতো লম্ব আছে, সুন্দর মতো অতিভুজ আছে, আমি এডি অটোমেটিক বের করতে পারি, এডি ডাবল কি এবি, এগুলো কি কোনো ব্যাপার? আমি এখানে পিথাগোরাস ব্যবহার করবা। পিথাগোরাস ব্যবহার করলে দেখো তো এই জায়গায় কি আসতেছে, 4 4 16, 3 3 9, 16 থেকে 9 গেলে কত থাকতেছে? 7। এই যে √7 অটোমেটিক হয়ে গেছে।
তাহলে এটার মান √7। এবার তোমার কাছে লম্ব প্রস্থ সবকিছু আছে, তাহলে এবির মান কি বের করার কোনো ব্যাপার? এরপরে দেখো এই জায়গায় বলছে যে হচ্ছে কোণ এক্স এত এত, এটা একটা কি তোমার একটা হচ্ছে গিয়ে বলছে সম্পূরক কোণ কত। তাহলে মনে রাখবা, সব সময় মনে রাখবা সম্পূরক কোণ মানেটা কি। সম্পূরক কোণ মানে হইতেছে 90 ডিগ্রি হওয়ার জন্য, 180 হওয়ার জন্য যতটুকু কোণ দরকার হয়, 180 হওয়ার জন্য যতটুকু কোণ প্রয়োজন হয় সেটাকে কি বলে? সম্পূরক কোণ বলে। আমি অনায়াসে করতে পারবো পি কিউ আর, পি কিউ আর। তাহলে এক্স এর মানটা যদি আমরা খালি বের করতে পারি, তাহলে এক্স এর মান কেমনে বের করবো? এখন আমরা জানি 3 কোণের সমষ্টি কত? 180। এটা যেটা খুশি সেটা হোক। অপর কোণ যদি এখন আমরা হিসাব করি, এই দুইটা মিলে আমরা হিসাব করব না যে 5x ডিভাইডেড বাই, তাহলে এই জায়গায় কত আসতেছে খেয়াল করো, x + 5x 6 ডিভাইডেড বাই যদি আমরা 2 করি, তাহলে আমাদের এই যে সমান্তরাল হিসাব করলে এটা কত আসতেছে? 3x। তাহলে এই সবগুলা 3 5 8 আর 1 9, 9 কত হইলো? 180। তার মানে ওইখান থেকে আমরা x এর মানটা বের করব। x এর মান বের করে এটা যখন হিসাব করব, এই পর্যন্ত আসতে খালি 180 থেকে বাদ দিবা, অঙ্ক শেষ। এরপরে আসো এই টাইপের অঙ্কগুলা যখন দেখবা বলছে পি কিউ আর এত। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখো, এটা কিন্তু হইতেছে আমার কেন্দ্রস্থ কোণ। এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। আমরা ভালো করে জানি 20 নাম্বার উপপাদ্যের মধ্যে পড়ছিলাম, কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি তোমার বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তার মানে এটার অর্ধেকটা হইতেছে এই এস কোণটা। তাহলে এটা যদি 44 হয় আর 88 হয়, এটা 2 দিয়ে ভাগ দিলে এটা কত আসতেছে? 44। তাহলে এখন এটা যদি 44 হয়ে থাকে, বুঝিস কিন্তু বলছে পি ও কিউ, পি ও কিউ এত হইলে পি আর কিউ, পি আর কিউ। দেখ এইটা একটা চতুর্ভুজের এই দুটো হচ্ছে কি বিপরীত কোণ, আর এই দুটো হচ্ছে বিপরীত কোণ। আমরা ভালো করে জানি চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের যোগফল 180 হয়। তাইলে এখন এটা যদি 44 হয়, 180 থেকে এটা 180 থেকে বাদ দিলে এটা আমার অ্যান্সার হয়ে গেছে না? তাহলে দেখ 180 - 44 কত আসছে? 136। ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। খালি ক্যালকুলেটর অঙ্কগুলা করবো, দেখার সাথে সাথে 15 সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ। এরপরে দেখো সেম প্যাটার্ন, এটা যদি এক্স হয় তাহলে ড্যাম শিওর এটা হচ্ছে 2x, ড্যাম শিওর এটা হচ্ছে কি 2x। তাহলে এই দুইজন, এই যে এটা যে 2x ছিল কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের, এখন দেখতো এইটুকু পুরাটা যদি হিসাব করি 360 আসে না? তাইলে এই দুটার যোগফল 360 দিয়ে তুই অনায়াসে এক্স এর মান বের করে ফেলতে পারবি। এরপরে এই টাইপের যে অঙ্কগুলো আছে, এই যে এই টাইপের অঙ্কগুলো খেয়াল করে দেখো, এটা বলছে 20, এটা বলছে কত? 96। আমরা জানি এটা যদি 96 হয় তাহলে একটুকু হচ্ছে কত যাবে? 180 থেকে 96 বাদ, 180 থেকে 96 বাদ, তাইলে আমার কত আসতেছে? 84। আচ্ছা 84। তো একটুক যদি 84 হয় তাহলে একটুক কত? এটা বের করা কি কোনো আহামরি ব্যাপার? 180 থেকে আবার বাদ দিয়ে দিবি 84, 180 থেকে 84 বাদ 96। তাহলে একটুক গেল আবার কত? 96। 96 আর 20 কত? 116। আর তাহলে এই কোণটা হচ্ছে আমরা কি হিসাব করতে পারবো না? আবার -180, 64। দেখ 64 আছে। কেমনে করছি ব্যাপারটা ভালো করে বুঝ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, আবার কোন চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের যোগফল কত? 180। এই দুইটা কথা খালি মনে রাখলে শেষ। তাহলে এইটা যদি 84 হয় তাহলে এটা হচ্ছে 96 পাইছি, তাহলে 96 যদি পাই, 96 আর 20 যোগ করলে কত হয়? 180 থেকে ওইটা বাদ দিয়ে দিবি, তাহলে এই কোণটা পাই যাবে, কারণ তিন ভুজে 3 কোণের সমষ্টি কত? 180। অঙ্ক শেষ। এই টাইপের একটা প্যাটার্ন পাবাই পাবা, সেম প্যাটার্ন। তারপরে সেম আবার একটু আগে যেটা করছিলাম, তারপর আবারও সেম প্যাটার্ন, এক্স এর মান বের করো। এখন আসলে হচ্ছে পরিমিতির ব্যাপারে আসি। পরিমিতির ক্ষেত্রে আমি আমার প্রথম ভিডিওতে আমি বলে দিছি তোমাদের জন্য হার্ড টাইপের অঙ্ক আছে কয়টা? নাম্বার 1 16.1 8 নাম্বার আর 9 নাম্বারটা, 16.2 9 10 12, এই 5টা অঙ্ক যদি খালি মুখস্থ করেও চলে যাস, পরীক্ষার হলে যদি কঠিন কোশ্চেন করে এই 5টার মধ্যে যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবে। আর বাকি একটা প্রশ্নও কঠিন না, ওগুলা খালি সূত্র মনে রাখলেই হয়। এই যে এইগুলা বেলনের সূত্র, বৃত্তের সূত্র, ক্ষেত্রফল বাইর করবি, পুরোটার ক্ষেত্রফল বাইর করবি, বাদ দিয়ে দিবি, এগুলো অটোমেটিক পেয়ে যাবে। এগুলো গাঢ় অংশ, এগুলো কোনো ব্যাপার। সমগ্র দলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি না, কি জানি না?
তারপর হচ্ছে বেলনের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র, খালি সূত্রগুলো মনে রাখবি, 2πr × r + h, 2πr h, πr²h, সূত্র মনে রাখবে, অঙ্ক নগদ শেষ। সেম এই যে দেখো এই অঙ্কটা কত, এই যে 8 নম্বর অঙ্কটা দেখছো, 8 নম্বর অঙ্কটা 16 দশমিক কত 1 বলছিলাম এগুলো কোনো ব্যাপার। তারপরে দেখো এই জায়গায় বিদ্যালয়ের হল রুমের ক্ষেত্রফল, তারপরে যে 25 টাকা করে যদি হয় 2টা 50 সেমি বর্গমিটার টাইলস লাগাইতে, সব কিছু বিদ্যালয়ের আয়তাকার, তার মানে আয়তাকারে গেলে সব আয়তাকারের জিনিস মনে রাখা শুরু করে দিব। বর্গাকার ক্লাসরুমের পরিসীমার সমান, কত নম্বর অঙ্কটা আসছে বলো তো? 16.2 এর 5 নম্বর অঙ্কটা, 16.2 এর 5 নম্বর অঙ্কটা। তাহলে দেখো দেখাই আমরা বুঝে ফেলাইতেছি যে কোন সৃজনশীলটা কোন অঙ্ক দিয়ে আসছে, আর আমি বইয়ের ওই অঙ্কগুলোই দাগাই দিছি। তোমরা যদি প্রথম ভিডিওটা ভালো করে দেখে, আমার এই ভিডিও দেখার আগে বইটা যদি প্র্যাকটিস হয়ে থাকে, এই ভিডিও দেখা এই সৃজনশীলগুলা খালি প্র্যাকটিস করবা, হলে আরামসে খালি চলে যাবা, তোমাদের দেখবো না কে আটকায়। 100% বলছি না, গ্যারান্টি। পরীক্ষা দিয়ে এসে ভিডিওর সাথে মিলাই নিও। দেখছো রম্বস পরিসীমা, দেখছো ঘনবস্তু, বৃত্তের এই যে 16.3 বৃত্তের পরিধি, এই যে এমসিকিউ আসছে, এগুলো এমসিকিউ কি খুব কষ্ট? বলছে চিত্রে বিডির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমার এই বিডির দৈর্ঘ্য যদি নির্ণয় করতে হয়, লম্ব অতিভুজ সব কিছু দেওয়া, অতিভুজ লম্ব সব কিছু দেওয়া, খালি পিথাগোরাস ইউজ করবো, আমার অঙ্ক শেষ। খালি পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তারপরে এই যে দেখো বইলা দিছে কি বলছে, এসিই, এসিই এই কোণটা কতটুকু এটা জানতে চাইছে তোমার কাছে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এটা যদি এত হয়, এটা যদি এত হয়, এটা হইতেছে কত? আর এদিক দিয়ে কি আমরা একটা দাগ দিতে পারি? তাহলে যদি আমরা এদিক দিয়ে একটা দাগ দিই, তাহলে আমার ধরো এই জায়গার কোণটা আমি বের করে ফেললাম, এইখান থেকে দেখো তো সুন্দর করে যদি একটা দাগ দিই, এইটার এটা কি মিলে না? এটা কি একান্তর কোণ না? অঙ্ক শেষ হয়ে গেল না? কোনো ব্যাপার। এরপরে আবার এই জায়গায় সেম প্যাটার্ন, তারপরে আসো সেম প্যাটার্ন আমারে বলছে কি, আয়তক্ষেত্রের দাগকিত অংশের মান। আরে এই যে দাগ আমার এত সুন্দর করে বলা আছে, এই যে বৃত্তের এই পর্যন্ত দাগ মানে কি 6 সেন্টিমিটার, এই তো বৃত্তের ব্যাস, ব্যাসের অর্ধেকটা কি কয় ব্যাসার্ধ, ক্ষেত্রফলের সূত্র কি πr², আয়তক্ষেত্রে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 6.60, বাদ দিয়ে দে, অঙ্ক শেষ। এরপরে হচ্ছে গিয়া বর্গাকার বাহুর হচ্ছে 10 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য, কেন কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি না, √2a। তারপরে এই যে আবার দেখো চিত্রে বলছে সিবিই, সিবিই এটা কত? তাহলে এখন একটা জিনিস দেখো, এই কোণ আর এই কোণ কি সমান না? এরা একান্তর কোণ না? অঙ্ক শেষ। তাহলে এটা যদি 100 হয়, এই জায়গায় আমরা পাই গেছি না? আর বাকি হচ্ছে এই দুইটা কোণ পরস্পর সমান, কারণ সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, এটা একটা সামান্তরিক, বিপরীত কোণগুলো পরস্পর কি হয় সমান। কিন্তু এই জায়গায় একটা কথা আছে, এইটার ওরা 100 বলে দিছে, তাহলে এটা জীবনে 100 হওয়ার কথা না, যদিও এটা আমাদের সিস্টেমটা মানে নাই, তার মানে এটা আমরা পিওর একটা সামান্তরিক বলতে পারবো না। তাহলে এটা যদি এত হয়, তাহলে এই জায়গায় কত বসাইতে হবে আমার? 80। কিচ্ছু করার নাই, কথা কি ধরতে পারতেছেন? তাহলে এইটা যদি 80 হয়, এই পাশের একটুকু কত? 80, তাহলে এইটা হইব কত? 100। এই যে ছোট ছোট ট্রিক্স কিন্তু অ্যাপ্লাই করবে, এইটা কিন্তু খুব সুন্দর করে মাথার মধ্যে রেখো যে এটা 100 দিয়ে দিছে, কিন্তু কিন্তু এটা একটা কি দেখতে লাগতেছিল আমার কাছে প্রশ্নের মধ্যে, কি এটা একটা সামান্তরিক, সামান্তরিকের কি হয় বিপরীত কোণগুলো সমান হয়, কিন্তু এটা যদি 100 দিয়ে দিই, আরে 100 100 তো 200, সিস্টেম তো মানে না। আমরা জানি চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি হচ্ছে 180 হয়, তাহলে আমার থিওরি যেহেতু মানতেছে না, তাহলে মাথাটা একটু কাজ করাইতে হবে এখন। সো এই কথাগুলো যেন মনে থাকে। এই যে দেখো এটা কি কোনো ব্যাপার? এখানে বলছে হচ্ছে চাপ বের করো, তাহলে চাপ বের করা মানে হচ্ছে কি s = πr/θ/180। এরপর আবার দেখো ব্যাসার্ধ এগুলো দেওয়া আছে, আমাকে বলেছে বৃত্ত ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে তুমি দেখো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি πr², বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি a², এই দুইটার কি বের করতে বলছে? অনুপাত। যে জায়গায় বলে দিছে আমার এটা কি কোনো ব্যাপার এই জায়গা থেকে যে বর্গক্ষেত্রের হচ্ছে বাহুর দৈর্ঘ্য 6,
তাহলে আমার হচ্ছে এখান থেকে একটুক যদি 3 হয়, একটুক হচ্ছে যদি দিই, তাহলে মানে কি 3 যোগ 3 কত 6, তার মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 6। ওই রাইট, বৃত্তের পরিধি 12, হিসাব করে দেখবা পরিধি হচ্ছে কি 2 পাই আর, তাহলে 2 পাই আর দিয়ে দেখবা 12 সেন্টিমিটার আসে কিনা, যেহেতু পাই আর এর মধ্যে 3.1416 আছে, না আসারও একটা পসিবিলিটি আছে। বৃত্ত ক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে অনুপাত হচ্ছে কি এত, তাহলে অনুপাতগুলো বের করে দেখবা, অঙ্ক শেষ, এটা কোনো ব্যাপার না। এরপরে আসো পরেরটায় যাই। কেন্দ্র হচ্ছে কি, এখানে দেখো বলা আছে চিত্রের কেন্দ্র হচ্ছে এসি যদি এত হয়, বলছে ও কেন্দ্র এসি হচ্ছে এত, তাহলে এসি হচ্ছে কি আমার একটা ব্যাস, কিন্তু এই ব্যাসটাই হচ্ছে কি একটা কর্ণ। তাহলে ব্যাসটা যদি একটা কর্ণ হয়, আমার বলছে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে এটা একটা কি বর্গক্ষেত্রের মতো লাগতেছে না? তাহলে আমরা সুন্দর মতো কি করে দিলাম, এটার মধ্যে হচ্ছে √2a বসাই দিব, অঙ্ক শেষ। তাহলে আমাদের জায়গায় কর্ণ হচ্ছে কি √2a, তাহলে সেই হিসাবে আমাদের জায়গায় কি আসতেছে কর্ণ। তাহলে এর মানটা কত আসছে, 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ দিলে তখন আমার কাছে কি চলে আসে সেটা খালি দেখবা। এরপরে দেখো সেম প্যাটার্ন, তারপরে আসো 7 নাম্বার অধ্যায়। 7 নাম্বার অধ্যায় বাবা দেখো, আমি এই জায়গায় একটু লিখে রাখছিলাম যে বইয়ের তোমরা হচ্ছে 1 2 3 5 7 অনুশীলনী হচ্ছে 7.1 4 3 6 এগুলো সুন্দর মতো খালি করে যাবে। দেখো এগুলো প্রত্যেকটা প্যাটার্ন, প্রত্যেকটা প্যাটার্ন, এই যে প্রত্যেকটা আমি দাগায় রাখছিলাম, প্রত্যেকটা প্যাটার্ন হচ্ছে গিয়ে তোমাদের কমন পড়বে প্রত্যেকটা। দেখো প্রত্যেকটা অন্তর্ভুক্ত কোণ এত হইলে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এঁকে এতে দুইটা কি আঁকো, স্পর্শক আঁকো। তারপরে হচ্ছে দেখো রম্বস আছে এখানে, বলছে সামান্তরিকের দুইটা কর্ণ হচ্ছে দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ বিবেচনা একটা সামান্তরিক আঁকো, বলছিলাম সামান্তরিকের কথা। অন্তর বিবেচনা করে একটা কি আঁকো, ত্রিভুজ আঁকো। অন্তর বিবেচনা মানে কি, সম্পাদ্য 2 নাম্বারটা। তারপরে এই যে দেখো প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জায়গায় কোনো কথা নেই, এই টাইপের পরিসীমা কোণ দেওয়া থাকলে কোনটি আঁকা যায়, এই টাইপটা মনে মাথায় রেখো, এই টাইপের MCQ মাস্ট পড়ে যাবা। কয়টা উপাত্ত থাকলে একটা চতুর্ভুজ আঁকা যায়, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটা আঁকা যায়, তারপরে হচ্ছে রম্বসের একটা আঁকতে হলে নিরপেক্ষ উপাত্ত কয়টা প্রয়োজন, তারপরে হচ্ছে স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে নিচের কোনটি আঁকা যায়, তারপরে হচ্ছে দেখো নিচের কোন পরিমাপের কোণগুলো একটি চতুর্ভুজের 3টা কোণ হতে পারে না। 3টা কোণ হতে গেলে কি হইতে হয়, বিপরীত কোণগুলোকে সমান সমান হইতে হয়, আদারওয়াইজ কখনো হইতে পারবে না। তারপরে হচ্ছে গিয়া 11 নম্বরে আসো। 11 নম্বরের মধ্যে একটু খেয়াল করে দেখো, এই জায়গায় আমি লিখে রাখছিলাম 8-2, মানে 8-2 মানে 8-খ, হিসাবটা বুঝাই। দেখো আবার বলে দিতেছি, খেয়াল করো। 8 হচ্ছে খ নাম্বারটা, তারপরে 10 11 12 13 এই অঙ্কগুলাই 100%। এই যে দেখো 10 নাম্বার, এই যে দেখো 8-2, তারপরে এই যে দেখো 11 নাম্বার, এটা হচ্ছে আবারও সেই 10 নাম্বার, আবারও সেই 8-2 6 দিয়ে আসছে, আবারও সেই তোমার হচ্ছে কি 12 নাম্বার, আবারও এটা উদাহরণ, সব বইয়ের ম্যাথ, সব বইয়ের ম্যাথ, এই যে দেখো বইয়ের ম্যাথ। তারপরে হচ্ছে গিয়া এই যে আবারও সেম প্যাটার্ন, তাহলে দেখো এই 10 11 12 13 8 খ এগুলা যারা পারবে তাদের এই অধ্যায় কেউ আটকাইতে পারবে? বগুড়া জেলা স্কুলের কোশ্চেন এটা। এরপরে খেয়াল করে দেখো বনভোজনে, এটা পার্সেন্টেজ নাই, এটা তারপরে দিয়ে রাখছি যেন একটু করে যেতে পারো। তারপরে দেখো এই জায়গায় দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য এত হলে শতকরা, তার মানে শতকরা মানে হচ্ছে কি 100 দিয়ে হিসাব করবা। তারপরে এই জায়গায় হচ্ছে আমাদের কি mn এর অনুপাত বের করতে বলছে, সুতরাং তুমি শুধু এখান থেকে mn রাখবা। তারপরে এখানে আসো বিক্রয় মূল্য ক্রয় মূল্য মনে রাখবা 28% ক্ষতিতে, এটা বইয়ের কত নম্বর অঙ্ক, 4 বা 5 দুইটা রাখতে হবে। তারপরে হচ্ছে গিয়ে দেখো এবিসি হচ্ছে আমাদের কি ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিকের ব্যাপারটা একটু বলে দেই। ক্রমিক মানে হচ্ছে পরপর, ক্রমিক মানে কি পরপর, আর সমানুপাতি মানে হচ্ছে আগে। যেমন ধরো এ বি সি ডি সমানুপাতি, তাহলে আমরা কি লিখবো, এ অনুপাত বি ইজ ইকুয়াল টু সি অনুপাত ডি। আর যদি বলতাম এ বি সি ক্রমিক, ক্রমিক মানে হচ্ছে পরপর, তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি, আরো বললে সি বাই ডি, এইটা হচ্ছে ক্রমিক আর এটা হচ্ছে সমানুপাতিক। সো এই জিনিসটা যেন মাথায় থাকে এমসিকিউ করার সময়। এরপরে যে দেখো দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে বহু, এটা হচ্ছে কত নম্বর অঙ্ক হবে, এই তোমার হচ্ছে গিয়া 11.2 এর মনে হয় 11 নাম্বার না 12 নাম্বার অঙ্কটা। তারপরে হচ্ছে গিয়ে দেখো পরবর্তীতে যাও 17-18 নাম্বার অঙ্ক, 30% বৃদ্ধি পেলে শতকরা কত বৃদ্ধি পাবে।
তারপরে হচ্ছে দেখো অনুপাত, এইটা একটা 100% ম্যাথ। এটা হয় এমসিকিউতে থাকবে, না হয় সিকিউতে একটা কতে থাকবে, না হয় হচ্ছে সংক্ষিপ্ততে থাকবে। সো সুন্দর করে মাথার মধ্যে নিয়ে যাও। তারপরে আসো এই যে অনুপাতগুলো দেখো, এই তিনটার কি করবা, লসাগু বের করবা এবং এরপরে এদের সাথে সেই লসাগুটা গুণ করে দিবা। তারপরে আসো গণিতের, এখন আমরা পরিসংখ্যান একটু আলোচনা করি। এখন আসে পরিসংখ্যানটা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমি ছোট ছোট একটু কথা বলি, একটু মনে রাখো। তোমাদের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট আছো যারা হচ্ছে পরীক্ষায় পাশ করতে চাও, অঙ্ক দেখলে শরীরে জ্বর আসা পড়ে। কিন্তু দেখো, তোমার শরীরে জ্বর আসার সাথে তোমার পাশ ফেল সম্পর্কিত। তুমি যদি ফেল করো একটা বছর নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা পরিসংখ্যানটাকে টার্গেট বানাবা। যারা এই ধরনের স্টুডেন্ট আছো, অঙ্ক দেখলেই ভয় পাও, পরিসংখ্যানটাকে কিভাবে টার্গেট বানাইবা, যেন সৃজনশীলের মধ্যে 20-এর মধ্যে অ্যাটলিস্ট 18 যেন আসেই। কারণ এখান থেকে আমাকে হয় মধ্যক বের করতে বলবে, না হয় প্রচুরক বের করতে বলবে। মধ্যক বের করতে বলবে, নাইলে প্রচুরক। আর এই জায়গায় অজীব আছে, হয় বহুভুজ নাইলে হচ্ছে আয়ত। এই হচ্ছে লেখচিত্র, এর বাইরে তো কিছু নাই। গুলায় খায় ফেলবা। তুমি আটকাইলে কোথায় আটকাইতে পারো, এই কতে আটকাইতে পারো। তাহলে কটা একটু মনোযোগ দিয়ে পড়বা। যেমন পরিসংখ্যান কাকে বলে, তথ্য উপাত্ত বলতে কি বুঝো, তারপরে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক বলতে কি বুঝো, তারপরে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, তারপরে হচ্ছে বলতে পারে যে শ্রেণী ব্যক্তির মাধ্যমে কোন জিনিসটা হচ্ছে বের করা সম্ভব হয়, পরিসর বের করে দেখাও, এই টাইপের কথা। বা মধ্যক শ্রেণীর মধ্যমান বের করে দেখাও। সো এগুলো কিন্তু কোনো ব্যাপার না, মনে যেন থাকে। এইটা মাথার মধ্যে ঢুকাই নেবা। এখন পরে দেখো আরেকটা সৃজনশীল আমি রাখছি, এই টাইপের প্যাটার্ন থাকার একটা পসিবিলিটি থাকে। এই প্যাটার্নটা থাকলে আমি বলবো যেটা, আমার স্টুডেন্ট তোমরা যারা আছো, মাথা 100% ফুল করবা। তোমার কাছে একটা পেন্সিল আছে, তোমার কাছে একটা হচ্ছে নীল কালি আছে, তোমার কাছে একটা কালো কালি আছে। এছাড়াও তুমি কিছু সিম্বল অঙ্কন করতে পারো, যেমন স্টার, গোল, তারপরে চতুর্ভুজ, যে কোনো কিছু। তাহলে এই ধরনের জিনিসগুলো তুমি চাইলেই অ্যাপ্লাই করতে পারো, সেগুলো সুন্দর করে ব্যবহার করা শিখবা। 10 থেকে 12 মিনিট সময় দাও শুধু ওর দিকে, আর কারোর দিকে তাকানোর দরকার নাই। কারণ যখন তুমি ছকটা আঁকা কমপ্লিট করবা, তখন তোমার কাছে যে কোনো কিছু পানি হয়ে যাবে। কারণ তখন তুমি খালি ধুমধাম ছক আঁকবা, আর হচ্ছে অঙ্ক শেষ করে ফেলবা, ভয় পাওয়ার কিছু নাই। এই জায়গায় তোমাদের টেকনিকটা বলে দিই। যেমন এই যে একটু আগে বললাম, ধরো এখানে সবচেয়ে ছোট সংখ্যা 30 এবং সবচেয়ে বড় সংখ্যা যদি আমরা তাকাই দেখি 92 পেলাম। তাহলে আমি বললাম ধরো 30 থেকে 40-এর মধ্যে কয়জন আছে। এখন তুমি একটা হচ্ছে তোমার কাছে নীল কালি আছে, কি কালি আছে, ধরো নীল কালি আছে। নীল কালি দিয়ে দাগানো শুরু করলাম, 30 থেকে 40-এর মধ্যে কয়জন, এই যে নীল কালি। 30, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে দেখো তো, 1, 2, 3, 4 পাই গেছি না? এই যে আমরা চারটা পাই গেছি, এই চারটা কি আমার সংখ্যা পাই গেছি। তাহলে এইভাবে আমরা নীল কালি দিলাম। তারপরে ধরো বলে দিল 40 থেকে 50, তুমি চিন্তা করলে না, এবার আমি স্টার কালি দিব। তাহলে 40 থেকে 50 কি, এই যে একটা স্টার মারলা। তারপরে 40 থেকে 50 একটা স্টার মারলা। 40 থেকে 50, 40 থেকে 50 বলতে থাকবা, আর হিসাব করতে 40 থেকে 50 আর একটা স্টার মারলা। 40 থেকে 50, 40 থেকে 50, এই যে আরেকটা স্টার মারলা। 40 থেকে 50, 40 থেকে 50 আরেকটা স্টার মারলা। 40 থেকে 50, এই যে সরি, এই জায়গায় আমার কি বলছে, সরি 40 এই জায়গায় একটা ছিল, তার মানে এটা হচ্ছে এমনি দাগ হবে। তাহলে এইভাবে তোমরা স্টার চিহ্ন, গোল চিহ্ন এগুলো দিয়ে সুন্দর করে 10টা মিনিট সময় নেবা, রিল্যাক্সের সাথে এটা ফিল আপ করবা। তাইলেই তোমার হয়ে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাথাটা খালি ঠান্ডা, 12 মিনিট ধরে ওর এখানে মিলাবা। বাকি দেখবা 8 মিনিটে মধ্যক বাইর করতে গেলে শেষ করে ফেলবা, সংক্ষিপ্ত শেষ করে ফেলবা, কোনো ব্যাপারই না তখন, কারণ তুমি মেন কাজ করে ফেলছো। এই জিনিসগুলা খালি মনে রাখবা। পরিশেষে এখানে যে এমসিকিউ গুলো আছে, এগুলো তোমরা 100% পারবা। এগুলা নিয়ে তোমাদের কোনো টেনশন করার কিছু নাই। পরিসংখ্যানের এমসিকিউ সবাই পারে। আমারে বলবে প্রচুরক বাইর করতে, আমারে বলবে হচ্ছে কি যে উচ্চ মান দেওয়া আছে, নিম্ন মান, তাহলে পরিসর মানে কি আমরা কি জানি না? পরিসর মানে জানলে আবার এটা পারবো না কেন? উচ্চ সীমা বিয়োগ হচ্ছে নিম্ন সীমা যোগ 1, পরিসর বের হয়ে গেছে, ওই সূত্র বসাই দেবে, অঙ্ক শেষ। তো এইগুলাতে তোমরা আশা করি কখনো আটকাবা না। তারপরে এই টপিকগুলা একটু সুন্দর করে দেখে যাবা। এখন আমি যে টপিকটা নিয়ে একটু কথা বলবো সেটার দিকে একটু ফোকাস দাও।
আমাদের হচ্ছে বীজগণিত একটা প্যাটার্ন, তাই না? তারপরে আমাদের ধরেন জ্যামিতি, তারপরে আমাদের হচ্ছে ত্রিকোণমিতি, ও পরিমিতি একসাথে আসবে। তারপরে আমাদের হচ্ছে পরিসংখ্যান, দেন আমাদের একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত। এখানে আছে 20 নাম্বার। পরিসংখ্যানে আছে ধরেন একটা হিসাব, বীজগণিতের দিকে একটা হিসাব, এই জায়গায় একটা হিসাব। যারা তোমরা দুর্বল স্টুডেন্ট আছো, তোমাদের মেন টার্গেটটাই থাকবে এখান থেকে 20 অ্যান্সার করা। দুর্বল স্টুডেন্ট সংক্ষিপ্ত থেকে মিনিমাম 5 থেকে 6টা পারলে হবে, এবং কমন পড়বে আমি যা দাগাই দিচ্ছি, এরবার একটাও আসবে না, শিওর থাকবে একটাও আসবে না। বীজগণিতের মধ্যে যা পাই তাই অ্যান্সার করবা। জ্যামিতির মধ্যে তোমরা খালি সম্পাদ্য আঁকবা, আর কিছু দরকার নাই। পরিমিতির মধ্যে যা পারো, খালি সূত্র যেটা মনে আছে ক খ যে কোনো একটা দুইটা দিলেই হবে, তোমাদের পাস চলে আসছে। আর যারা ভালো স্টুডেন্ট আছো, একটু খেয়াল করে দেখো, তোমাদের কাছে অপশনের অভাব নাই 70-70 উঠানোর জন্য, কারণ তোমরা মোটামুটি প্রিপারেশন নেওয়া শেষ, প্রিপারেড হয়ে আসো। এখানে তুমি 20-20 পাবা গ্যারান্টি, 100%। কারণ যারা পড়াশোনা করছে তো কমন পড়বেই, আমি যা দাগাই দিচ্ছি সব যারা করে যাবে তাদের কমন পড়বেই, মিস তাই। এখান থেকে 20, তুমি যদি চাও এখান থেকে 20ও অ্যান্সার করতে পারো, অথবা 10ও অ্যান্সার করতে পারো, তাহলে 20 আর 10 30, এখান থেকে 10 40, এখান থেকে 10 কত হইলো 50। বীজগণিত থেকে তোমরা 20 দিয়ে দিবা, কারণ সময় বাঁচবে। পরিসংখ্যানে অনেক সময় সময় চলে যায়। আমি বীজগণিত 2টা পারলে ধুমধাম শেষ হয়ে যাবে 10-12 মিনিটে। দেখো 70-70 তুমি না চাইলেও পাবা। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে এই বছরের কোশ্চেন প্যাটার্নে, কারণ এখানে তোমাকে আটকাতে পারবে না, 10টা তোমার কমন পড়বে। এইখানে আটকাতে পারবে না, এখান থেকে যে কোনো একটা তুমি দিতেই পারবা, কারণ তুমি পড়াশোনা করছো। আর যারা পাস করতে চাও, খালি এটা ফলো রাখবা, এখান থেকে 20 নাম্বার দিবা, আর যেভাবে বলছে সেভাবে করবা। তোমরা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখে থাকো, এবং আমি বলে দিলাম আজকে তো হচ্ছে পবিত্র হচ্ছে গিয়ে তোমার জুম্মার দিন, শুক্রবার। জুম্মার নামাজ পড়ার পর বাসায় যে খাওয়া দাওয়া করে যদি তুমি দুপুর 3টা বা 4টা থেকে পড়াশোনায় লাগো, রাতের 10টার মধ্যে আমার এখানে যতগুলা স্লাইড আমি দেখাইছি, বা যে প্যাটার্নগুলো দেখাইছি, যে সৃজনশীলগুলো দেখাইছি, এটা যদি তুমি দেখো, রাত 10টা থেকে 11টার মধ্যে তোমাদের শেষ হয়ে যাবে। তোমাদের সৃজনশীল কোশ্চেনে তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাবা। কারণ প্রথম ভিডিওতে আমি বলছি বইয়ের অঙ্কগুলো সুন্দর করে করো, তাহলে এই জায়গায় যদি তোমরা সুন্দর করে সৃজনশীলগুলো শেষ করে ফেলতে পারো 11টার সময়, আল্লাহর রাস্তায় ঘুমায় যাও, সকাল থেকে খালি এমসিকিউগুলো দেখো। এমসিকিউ প্যাটার্নগুলো আলোচনা করে দিছি, কঠিন প্যাটার্নগুলো আলোচনা করে দিছি, এই টাইপের প্যাটার্নগুলো দেখো। এই প্যাটার্নগুলোর মধ্যে যদি কোনোটা না পারো বা না বুঝো, আমাদের ফেসবুক পেজ আছে ইগনাইট এডুকেয়ারের, সেখানে নক দাও, SMS জানা দাও, সাথে সাথে তোমাদের সলভ চলে যাবে। অথবা আমাদের এই যে ইউটিউবে ভিডিওর মধ্যে যখন তুমি দেখবা, কমেন্টে শুধু বলবা যে আমি এই অঙ্কটা পারতেছি না, ছবি তুলে পাঠাই দেবা, কোনো সমস্যা নাই। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেও তুমি চাইলে হচ্ছে তোমার প্রবলেম আমাদের জানাইতে পারো, আমরা ইনশাল্লাহ সলভ করে দেব। সো ব্যাখ্যা সহ সলভ করে দেব, যদি তুমি না বুঝতে পারো ভয়েস মেসেজ দরকার হলে পাঠাই দিব। কিন্তু যেভাবে বলছি, যেগুলা বলছি, যে সাজেশনগুলা দিছি, দয়া করে সুন্দরভাবে পড়ে যেও। তাহলে এই যে গত বছর আমাদের 6 লক্ষ স্টুডেন্ট প্রায় ফেল করে, বা 2 থেকে 3-4 লাখের মতো, এটা মানা যায় জেনারেল ম্যাথে ফেল। কেন জেনারেল ম্যাথে ফেল করবা? আবার এই বছর তো তোমাদের 17টা অধ্যায়ও নাই, মাত্র 4টা অধ্যায়, ফেলের তো প্রশ্নই আসে না। সো সুন্দরভাবে প্রিপারেশন নাও, যা বলি যেভাবে বলি সেভাবে করো, তোমাদের ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।